Welcome students, I am Shamul sir, welcoming you to watch my video. Today I am going to discuss about periodic table. প্রিয় ছাত্ররা, তোমাদেরকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পর্যায় সারণী। তো তোমরা ক্লাসটা ভালো করে দেখবে। এই ক্লাসটা 10, 11 উভয় ক্লাসের জন্যই ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদের পর্যায় সারণী প্রিলিমিনারি কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করছি। পরবর্তীকালে আমি পরের অংশটুকু আলোচনা করব। তো যারা ক্লাসটা দেখছো তারা একদম শেষ অবধি দেখবে। প্রিলিমিনারি কনসেপ্ট বা প্রাথমিক ধারণা সম্পর্কে তোমরা ভালো আইডিয়া পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস পর্যায় সারণী। পর্যায় সারণী অনেকদিন আগে আর কি, যখন মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল তখন সেই মৌলগুলোকে তাদের ধর্মের ভিত্তিতে কিভাবে সাজানো যায় সেটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছে। তো এই গবেষণা করতে করতে কেউই সঠিকভাবে সারিবদ্ধভাবে সাজাতে পারছিলেন। তো সর্বপ্রথম বিজ্ঞানী ফ্রবেরিনার তিনি এই মৌলগুলোকে সারিবদ্ধভাবে সাজানোর একটা চেষ্টা করেছিলেন এবং সেই সম্পর্কিত একটা সূত্র তিনি দিয়েছেন। সূত্রটা কি? সূত্রটা আমরা ডোবেরিনারের ত্রয়ী সূত্র নামে পড়ছি। সূত্রটা কি? পরপর রাসায়নিক ধর্মের মিল আছে এরকম তিনটে মৌলের মাঝেরটির পারমাণবিক গুরুত্ব প্রথম এবং তৃতীয়টির পারমাণবিক গুরুত্বের গড় হবে। আমি আবার বলছি, পরপর রাসায়নিক ধর্মের মিল আছে এরকম মাঝেরটির পারমাণবিক গুরুত্ব প্রথম এবং তৃতীয়টির পারমাণবিক গুরুত্বের গড় হবে। আমি একটা উদাহরণের সাহায্যে জিনিসটা দেখাচ্ছি। মনে করো লিথিয়াম 3, 7, সোডিয়াম 11, পটাশিয়াম 19, 39। তো দেখো এই তিনটে মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের রাসায়নিক ধর্মের মিল রয়েছে, কিন্তু এই মৌলগুলোর মাঝেরটা দেখো সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হবে সেটা বিজ্ঞানী ডোবেরিনার সাহেব বলে দিয়েছিলেন। কি হবে সেটা? এই প্রথম লিথিয়াম আর এই সোডিয়াম পারমাণবিক গুরুত্বের গড়, তাহলে এই দুটোর গড় করলে কত হয়? 39 আর 7, আর তাকে 2 দিয়ে ভাগ করলে 23 হবে। এর গড় হবে 23 এবং সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, এটা 23 এবং সত্যি সত্যি সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23। তো এই ডোবেরিনারের ত্রয়ী সূত্র খুবই আলোড়ন ফেললো। তখনকার দিনের লোকজন ডোবেরিনারকে খুবই সাধুবাদ জানালো, কিন্তু অচিরেই ডোবেরিনারের এই ত্রয়ী সূত্রটা নস্যাৎ হয়ে গেল। কেন হলো? তার কারণ হচ্ছে এই ডোবেরিনারের ত্রয়ী সূত্র কেবলমাত্র হালকা মৌলগুলো অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 20 পর্যন্ত মৌল পর্যন্ত প্রযোজ্য হয়। 20 বেশি হয়ে গেলে তখন আর এই সূত্রটা প্রযোজ্য হয় না। ফলে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বর্জিত হয়ে গেল। এরপরে বিজ্ঞানী নিউল্যান্ড তিনি একটা সূত্র দিলেন, তার সূত্রর নাম নিউল্যান্ডের অষ্টক সূত্র। সূত্রটা কি? যে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে তার পরের অষ্টম মৌলের সঙ্গে তার ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। আমি আবার বলছি, কোনো একটা নির্দিষ্ট মৌল নিয়ে যদি আমরা শুরু করি তাহলে তার পরের অষ্টম মৌলের সঙ্গে তার ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। দেখাই উদাহরণ। মনে করো আমরা যদি লিথিয়াম নিয়ে শুরু করি, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, এই লিথিয়ামের
পরের অষ্টম মৌল কত হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম। ঠিক একই রকম ভাবে সোডিয়াম নিয়ে যদি শুরু করি, সোডিয়াম থেকে তারপরে অষ্টম মৌল হচ্ছে পটাশিয়াম 19। সোডিয়ামের পরে হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। দেখো এই যে লিথিয়াম, তার অষ্টম মৌল সোডিয়াম, সোডিয়ামের অষ্টম মৌল হচ্ছে পটাশিয়াম, এবং এদের সত্যি সত্যি ধর্মের মিল আছে। এটা একটা মনে রাখার জন্য আমরা যে গান যারা করেন আর কি, তাদের ওই যে সা রে গা মা পা ধা নি সা, দেখো এরকম মিল রয়েছে এই সুরের সঙ্গে। সা রে গা মা পা ধা নি সা, সা থেকে শুরু করে আবার সাথে আটটা হতে হচ্ছে এই নিউল্যান্ডের অষ্টক সূত্র সেরা। তো সত্যি সত্যি নিউল্যান্ডের অষ্টক সূত্র খুবই আলোড়ন ফেললো সেই সময়ে, কারণ এই যে অষ্টম মৌল, প্রথম মৌলের সঙ্গে অষ্টম মৌলে তাদের ধর্মের সাদৃশ্য পাওয়া গেল, আবার সোডিয়ামের সঙ্গে পটাশিয়াম তাদেরও ধর্মের সাদৃশ্য পাওয়া গেল। তো আবারও বলি, এই নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রথমে খুব আলোড়ন ফেলেছিল, বিজ্ঞানীরা গ্রহণ করলেও অচিরেই এই নিউল্যান্ডের অষ্টক সূত্র বর্জিত হয়ে গেল। কেন বর্জিত হলো তার কারণ হচ্ছে এই সূত্রের ক্ষেত্রেও একদম মানে হালকা মৌল যারা, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 20 আপ টু 20 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলো পর্যন্ত এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে। দেখাই এর পরের পরমাণু ক্রমাঙ্ক যখন বেড়ে যায় তখন সেটা আর প্রযোজ্য হয় না। তো দেখো এই পটাশিয়ামের, তো এর পরে দেখো এই পটাশিয়ামের পরের অষ্টম মৌল সেটা হচ্ছে আয়রন হয়। দেখো পটাশিয়ামের পরে ক্যালসিয়াম, তারপরে স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। এই আয়রন 26, এই 26-এর সঙ্গে পটাশিয়ামের ধর্মের কোনো মিল পাওয়া যায় না, ফলে নিউল্যান্ডের অষ্টক সূত্র বর্জিত হলো। সুতরাং নিউল্যান্ডের অষ্টক সূত্র কেন বর্জিত হলো, যদি ফলে পরীক্ষায় বলতে হবে যে এই সূত্রটি কেবলমাত্র পরমাণু ক্রমাঙ্ক 20 তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, পরমাণু ক্রমাঙ্ক 20 বেশি হয়ে গেলে এই সূত্রটা প্রযোজ্য হয় না। তো নিউল্যান্ডের অষ্টক সূত্র বর্জিত হলো। অবশেষে বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি এই মৌলগুলোকে সারিবদ্ধভাবে সাজানোর জন্য একটা ছক দিলেন এবং তিনি একটা সূত্র দিলেন, সেটাকে বলা হয় মেন্ডেলিভের পর্যায় সূত্র। অর্থাৎ মেন্ডেলিভ সাহেব সর্বপ্রথম মৌলগুলোকে ছক আকারে সারিবদ্ধভাবে সাজাতে সমর্থ হয়েছিলেন। তিনি একটা ছক দিয়েছিলেন, সেটাকে বলা হয় পর্যায় সারণী। সেই সারণীতে উল্লম্বভাবে এবং অনুভূমিকভাবে কতগুলো রেখা ছিল। তো উল্লম্ব এবং অনুভূমিক সারিকে তিনি নাম দিয়েছিলেন পর্যায়, এবং উল্লম্ব সারিগুলোকে তিনি নাম দিয়েছিলেন শ্রেণী। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 8টা শ্রেণী ছিল। দেখো এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7টা তিনি অনুভূমিক সারি করলেন, এটার নাম দিলেন পর্যায়। আর এই উল্লম্ব 8টা করলেন 1 2 3 4 5 6 7। তো এটা যদি আমরা এখানে নাম দিই 1 2 3 4 5 6 7 8।
আবার এই প্রত্যেকটা 1 থেকে 7 অবধি এদের উপশ্রেণী আছে, এ বি এ বি এ বি এ বি এ বি এ বি। তো এই যে মেন্ডেলিভ তিনি যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়নি, ফলে তিনি 8টা উল্লম্ব সারি করেছিলেন, তার নাম দিয়েছিলেন শ্রেণী। আর 8 নম্বরে কোনো উপশ্রেণী ছিল না, আর এই 7টা পর্যায়। যদি জিজ্ঞাসা করে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 গ্রুপের উল্লেখ ছিল না কেন, উত্তর হবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 গ্রুপের উল্লেখ না থাকার কারণ হচ্ছে মেন্ডেলিভ সাহেব যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়নি। আর এই নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত না হওয়ার জন্য 0 গ্রুপের তখন উল্লেখ ছিল না, অর্থাৎ প্রশ্নই আসে না। কিন্তু পরবর্তীকালে যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হলো তখন মেন্ডেলিভের পর্যায় সারণী যখন আধুনিক সংস্করণ প্রকাশিত হলো তখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল এবং তখন 0 গ্রুপ তার মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আসে মেন্ডেলিভের প্রথম যখন পর্যায় সারণী আবিষ্কৃত হয় তখন সেই পর্যায় সারণীতে কটা গ্রুপ এবং কটা শ্রেণী ছিল, অর্থাৎ কটা পর্যায় এবং কটা শ্রেণী ছিল, তখন বলতে হবে 7টা পর্যায় 8টা শ্রেণী। কিন্তু যখন আধুনিক সংস্করণ আবিষ্কৃত হলো তখন 7টা পর্যায় এবং 9টা শ্রেণী। এই মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রথম যে পর্যায়টা সেখানে 2টো মৌল থাকে, অর্থাৎ হাইড্রোজেন থাকে আর এখানে 0 গ্রুপ, এটা 0 গ্রুপ যদি এখানে থাকে হিলিয়াম, হাইড্রোজেন আর হিলিয়াম, এটাকে অতিরস্য পর্যায় বলে। দ্বিতীয় পর্যায়ে 8টা থাকে, এখানে থাকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এখানে থাকে নিয়ন। ঠিক একই রকম ভাবে এখানে যদি আমরা সোডিয়াম থেকে শুরু করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। দেখো এটাতে 8টা আছে, এটাতে 8টা আছে। ঠিক একই রকম ভাবে 4 নম্বরে 18, এখানে তোমার পটাশিয়াম থেকে শুরু হবে, এখানে ক্রিপ্টন অব্দি শেষ হবে, তারপরে রুবিডিয়াম থেকে শুরু হবে, জেনন অব্দি শেষ হবে, তারপরে টোবিডিয়াম থেকে শুরু হলো, জেনন অব্দি শেষ হবে। এরপরে এই 6ষ্ঠ পর্যায়ে 32টা মৌল থাকে, ঠিক আছে, 32টা মৌল। আর এই 7ম পর্যায়টাকে বলা হয় অসম্পূর্ণ পর্যায়। এই 6ষ্ঠ পর্যায়টাকে সিজিয়াম থেকে শুরু হয়, সিজিয়াম থেকে শুরু হয়ে এখানে রেডন অব্দি শেষ হয়, রেডন 86। আর তাহলে আমি কি বললাম, এখানে পটাশিয়াম থেকে শুরু হবে, ক্রিপ্টনে শেষ হবে, রুবিডিয়াম থেকে শুরু হবে, জেননে শেষ হবে, আর পরে এখান থেকে ফ্রান্সিয়াম থেকে শুরু হবে 87, তারপরে অসম্পূর্ণ যেগুলো রয়েছে সেগুলো চলবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যেহেতু 2টো মৌল থাকে সেই জন্য অতি রস্য পর্যায় বলে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টা করে মৌল থাকে বলে রস্য পর্যায় বলে, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টা করে মৌল থাকে এদেরকে দীর্ঘ পর্যায় বলে, আর 6 নম্বরে 32টা মৌল থাকে এদেরকে অতি দীর্ঘ পর্যায় বলে, আর 7 নম্বরটাকে অসম্পূর্ণ পর্যায় বলে। তো এই মেন্ডেলিভ সাহেব এই পর্যায় সারণীর একটা সূত্র দিয়েছিলেন। সূত্রটা কি, মৌলের ধর্মাবলী এদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। তো এই মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্বটা কি, এখন আমরা গুরুত্বটা পড়ব। মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব অপরিসীম। তিনি প্রথম এই মৌলগুলোকে সারিবদ্ধভাবে সাজাতে সমর্থ হয়েছিলেন এবং তিনি অনেক অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ধারণা দিয়েছিলেন যেগুলো পরবর্তীকালে মিলে গেছে। তার এই তথ্যের উপর ভিত্তি করে
মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছিল এবং মেন্ডেলিভের পর্যায় সারণী অনুসারে আমরা মৌলগুলোকে ধর্ম পরপর ধর্ম অনুসারে তাদের সাজানোর যে ধর্মর আকারে যেগুলো সাজানো হয়েছিল সেই সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই। ওকে, তো এই মেন্ডেলিভ সাহেব একদম পর্যায় সারণীর পথপ্রদর্শক বলা হয়। তার এই সূত্র এবং তার এই পর্যায় সারণীর গুরুত্ব অপরিসীম। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর অনেক ত্রুটিও আছে। সেই ত্রুটিগুলো কি কি? 1 নম্বর ত্রুটি হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর একটা গুরুত্বটা বলি, তারপরে ত্রুটি বলি। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মেন্ডেলিভ সাহেব অনেক অনাবিষ্কৃত মৌল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। যেরকম তিনি 3টি মৌলের কথা বলেছিলেন, এক্কা বোরেন, এক্কা অ্যালুমিনিয়াম, এক্কা সিলিকন। তো এদের ধর্ম পরবর্তীকালে দেখা গেছে যে এক্কা বোরেন স্ক্যান্ডিয়াম, এক্কা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এবং এক্কা সিলিকন জার্মেনিয়াম সম্পর্কে এদের ধর্ম মিল পাওয়া গেছে। অর্থাৎ তিনি ওই মৌলগুলোর অনাবিষ্কৃত ছিল। তিনি বলেছিলেন যে পরবর্তীকালে যখন মৌলগুলো আবিষ্কৃত হবে তখন এই তাদের ধর্মের সঙ্গে এদের মিল হবে। পরবর্তীকালে বিজ্ঞানীরা এই মৌলগুলো আবিষ্কার করলেন। কি কি মৌল? স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম, এবং তার ভবিষ্যৎবাণীর সঙ্গে এটা মিলে গেছে। ওকে, তো আমরা গুরুত্বটা পড়লাম। এবার ত্রুটিতে চলে আসি। মেন্ডেলিভের পর্যায় সারণীর অনেকগুলো ত্রুটি রয়েছে। 1 নম্বর ত্রুটি হচ্ছে তিনি আইসোটোপগুলির সঠিক অবস্থান দিতে পারেনি। অবশ্য তিনি যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন আইসোটোপ আবিষ্কার হয়নি। 2 নম্বর, তিনি হাইড্রোজেনের সঠিক অবস্থান দিতে পারেননি। হাইড্রোজেন কোন শ্রেণীতে পড়বে, গ্রুপ 1 না গ্রুপ 7, সেটা সম্পর্কে তিনি সঠিক ধারণা দিতে পারেননি। তিনি হাইড্রোজেনকে গ্রুপ 1 এবং গ্রুপ 7 দু জায়গায় বসানোর সপক্ষে যুক্তি দিয়েছিলেন। গ্রুপ 1 এর সাপেক্ষে যুক্তি তিনি দিয়েছিলেন যে গ্রুপ 1 এ যে সমস্ত মৌলগুলো থাকে সেগুলো ধাতব মৌল, তার সঙ্গে হাইড্রোজেনের অধাতু হলেও তার কিছুটা মিল পাওয়া যায়। 2 নম্বর, গ্রুপ 1 এর মৌলগুলো যোজ্যতা 1, হাইড্রোজেনের যোজ্যতা 1। গ্রুপ 1 এর মৌলগুলো ধনাত্মক আধান বহন করে, হাইড্রোজেন অধিকাংশ ক্ষেত্রে ধনাত্মক আধান বহন করে। গ্রুপ 1 এর মৌলগুলো বিজারণ ধর্মী, হাইড্রোজেনে অনেক সময় বিজারণ ধর্মী হিসাবে কাজ করে। এই জন্য তিনি গ্রুপ 1 এর সপক্ষে এটা যুক্তি দিয়েছিলেন। আর তিনি গ্রুপ 7 এর সপক্ষে যুক্তি দিলেন, 7 এ বসানোর সপক্ষে। গ্রুপ 7 এ যে সমস্ত মৌলগুলো থাকে তাদেরকে হ্যালোজেন মৌল বলে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সঙ্গে তিনি হাইড্রোজেনকে বসিয়েছিলেন, কারণ এরা অধাতু, হাইড্রোজেন অধাতু, এরা দ্বিপরমাণু, হাইড্রোজেনও দ্বিপরমাণু। এরা অনেক সময় নেগেটিভ ধর্ম বহন করে, নেগেটিভ চার্জ বহন করে। হাইড্রোজেনও কোন কোন ক্ষেত্রে নেগেটিভ চার্জ বহন করে, যেমন সোডিয়াম হাইড্রাইড, এখানে Na+H- এই নেগেটিভ আধান বহন করছে। ওকে, তো তিনি হাইড্রোজেনকে সঠিক অবস্থান দিতে পারেননি। তিনি এমন অনেক মৌল আছে যাদের পারমাণবিক গুরুত্ব কম অথচ পরে বসিয়েছেন, এবং যাদের পারমাণবিক গুরুত্ব বেশি তাদেরকে আগে বসিয়েছেন। ওকে, চলা যেমন আর্গন 1840, পটাশিয়াম 1939। তিনি আর্গনকে আগে পর্যায় সারণীতে অবস্থান দিয়েছিলেন পটাশিয়ামের তুলনায়। কিন্তু দেখো পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39 কম, আর্গনের বেশি। তো আজকে আমি এখানে শেষ করছি। আমরা পরবর্তীকালে পর্যায় সারণীর আরো অনেক তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে কমেন্টস করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।